অজৈব যৌগের নামকরণ কোন কলম যে লেখে? আচ্ছা, তো এটা আমরা বেশ কিছু অংশ পারি, ঠিক আছে না? এগুলো কিছু অংশ পারি আমরা, এগুলো আমাদের জানা আছে। তারপরে একটু আমি বলে দিই, অল্প অল্প করে বলে দিই আর কি। তো প্রথমে আসে হচ্ছে বাইনারি যৌগ। কি আসো? 1 নাম্বার, এই লিখো, মেয়েরা কথা না বলে লিখো। বাইনারি যৌগ মানে যেখানে দুইটা করে মৌল আছে। কি আছে? দুটো মৌল আছে, একটা অ্যানায়ন, একটা হচ্ছে ক্যাটায়ন। অ্যানায়নটাকে আমরা নাম করি অ্যানায়ন দিয়েই, সোডিয়াম, পটাশিয়াম, দেন ম্যাগনেসিয়াম, এগুলো আমরা ওই অ্যানায়ন দিয়ে নাম করি। আর যেটা তোমার হচ্ছে অধাতু, তাকে বলি আমরা অ্যানায়ন। অ্যানায়নটাকে আমরা কি নাম দেই? ওই আয়নটা উল্লেখ করে দিই, ক্লোরিন থেকে ক্লোরাইড, আইড করে দিই। কথা বুঝতে পারছো? ক্লোরাইড, সালফাইড, নাইট্রেট, সেগুলো বলি আমরা। তো সেক্ষেত্রে বাইনারি নামের ক্ষেত্রে আমরা দেবো একটা ক্যাটায়ন, ক্যাটায়ন, ধাতব আয়ন, আর অ্যানায়ন আইড আয়ন। ঠিক আছে, বা আইড বললেই হবে। এখানে সিম্পলি বলবা কি আইড, আইডিই, আইড। উদাহরণ কি আসো মনে করো, এটার নাম কি? সোডিয়াম ক্লোরাইড। এটার নাম কি? হ্যাঁ, ফেরাস না বলে আয়রনও বলতে পারো, তোমারটা ঠিক আছে। এর নাম কি? এটার ফেরাস সালফাইড। ফেরাস কি বললাম এখানে? আইড, সালফাইড। ক্লোরিন থেকে কি হবে? ক্লোরাইড। সালফার থেকে সালফাইড। ভয় পাওয়ার কি আছে? এত সর্বোচ্চ বললে তো ভুলই বলবা, আর তো কিছু বলবা না। মানে সর্বোচ্চ বললে কি বলবা? ভুলটাই তো বলবা, আর তো কিছু বলার সুযোগ নাই, তাই না? আচ্ছা, তো এই গেল আমার এগুলো মোটামুটি আইডের অংশটা মনে রাখো। আমি একটু পরে একটা শর্টকাট দেখাবো, মানে শর্টকাটটা একটা নিয়ম দেখাবো আর কি, সেই নিয়মের অংশ ধরে ওটা পড়তে পারো। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে তুমি ক্যাটায়ন বললা, তুমি চাইলে এর নামও করতে পারো, আয়রন 2 সালফাইডও বলতে পারো। যদি মনে হয় স্যার আমার এই ফেরাস ফেরিক মনে পড়ছে না, কোনো সমস্যা নাই, তাহলে আয়রন 2 সালফাইড। কেন বলছে আয়রন 2 সালফাইড? আয়রনের যোজনী 2। কথা বুঝতে পারছো? তাহলে এখন SnCl4 SnCl2 নাম করে আমরা নেক্সট টপিকে যাচ্ছি আর কি, মানে নেক্সট পয়েন্টে যাচ্ছি। এই নামটা করুন, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। পলিঅ্যাটমিক মানে এখানে একের অধিক, বা সরি দুইয়ের অধিক আছে, 3-4টা করে আছে। এখানে কয়টা মৌল ছিল? এখানে মৌল কয়টা আছে? 2টা, সোডিয়াম আর ক্লোরিন, আয়রন সালফার 3, আর হচ্ছে ক্লোরিন 2টা করে আছে। বাট আমার পলিতে একাধিক থাকবে। ভালো করে বললে এগুলো হবে যৌগমূলক থাকবে। কি থাকবে এখানে? যৌগমূলক। কথা বুঝতে পারছো? যৌগমূলক। তো এখানে তুমি চাইলে ব্র্যাকেট লিখতে পারো যৌগমূলক। এটা বইয়ে দেওয়া নাই, বইয়ে উল্লেখ করা নাই যৌগমূলক নিয়ে, তবে মূলত আমরা যৌগমূলক সংক্রান্ত যে যৌগগুলো সেগুলোর নামকরণ এভাবে করে থাকি। কথা বুঝতে পারছো? তাহলে পলিঅ্যাটমিক মানে তো বুঝতেছো একাধিক থাকবে, সহজ হিসাব। তো এখানে আমার যৌগমূলকটাই মূল অংশ। আমার ওই ক্যাটায়ন তো ক্যাটায়ন, কোনো পার্থক্য নাই, ক্যাটায়নের কোনো পার্থক্য নেই। তারপরও ক্যাটায়ন ভিত্তিক কিছু যৌগমূলক আছে। কথা বুঝতে পারছো? আছে না? আছে। তো ক্যাটায়ন চলে গেল। ক্যাটায়নের ক্ষেত্রে ধাতব আয়ন অথবা যৌগমূলক আয়ন
আর অ্যানায়নের ক্ষেত্রে অধাতব আয়ন, যেটা আমি ওই আইডি বলবো, অ্যাকচুয়ালি আইডি নাম করবো এটাকে, আইড, আর অথবা যৌগমূলক, একই কথা। তাহলে এই কনসেপ্টটা মোটামুটি এখানে এটুকুই শেষ। উদাহরণ দেখলে বুঝতে পারবো। ধরে নাও ক্যালসিয়াম কার্বনেট, যেটার যৌগমূলক যেভাবে নামটা হবে আর কি, ধাতবায়ন ক্যালসিয়াম, ক্যালসিয়াম লিখছি আমি, অধাতবায়ন যৌগমূলক কার্বনেট, কার্বনেটটা লিখছি। কথা বুঝতে পারছো? আচ্ছা, ভেরি গুড। এখন আসো, মনে করো এটা কি হবে? সোডিয়াম নাইট্রেট। পাশে লিখে রাখো, আমি তো লিখছি না, তোমরা পাশে লিখে রাখো আর কি। তোমার আমি যেটা তোমরা জানো সেটা তো আমি লেখার দরকার নাই, তাই না? আচ্ছা, এখন এটা লিখো দেখি, না পারলে লিখে দেবো আমি, NaNO2। আচ্ছা, এটা লিখে দেই, এটা হলো সোডিয়াম নাইট্রাইট। তাহলে আমরা এখন এখানে পেলাম নাইট্রেট, কি পেলাম? কি পেলাম? নাইট্রেট। এখানে পেলাম কি? নাইট্রাইট। তাহলে এখন একটা কাইন্ড অফ রুলস টাইপ বলতে পারো, ছোটোখাটো রুলস। আমরা ওই নামের ভাগে পাশে, খাতা যে কোনো পাশে লিখে রাখো, তাহলে হবে। এটা একটা হচ্ছে নিম্ন জারণ মান বিশিষ্ট। কি লিখবা? নিম্ন জারণ মান বিশিষ্ট। বিশিষ্ট অ্যানায়ন লেখো, অ্যানায়ন। নিম্ন জারণ বিশিষ্ট অ্যানায়ন কি লিখবা? আইড লিখবা। কি লিখবা? আইড, আইড, IDE, আইড। ওকে, কি লিখবা? আইড, মনে থাকবে? নিম্ন জারণ মান বিশিষ্ট অ্যানায়ন কি লিখবা? আইড। যেমন FeS, কি নাম এটার? ফেরাস সালফাইড বা আয়রন 2 সালফাইড। ঠিক আছে? আচ্ছা, এরপর আসা হচ্ছে উচ্চ না মধ্য জারণ মান বিশিষ্ট লেখো। মাঝখানে আরেকটা আছে, এটা হচ্ছে কি? আইড। কি লিখবা? কি লিখবা এটাকে? আইড। কি লিখবা? আইড। যেমন FeSO3, কি নাম হবে এটার? ফেরাস সালফাইড, ফেরাস সালফাইড। আর উচ্চ হলে কি লিখবা? কি লিখবা? ইক। তো ধাতুর নামে ইক, বাট আয়নের নামে কি? মানে অ্যানায়ন বললে কি বলবা? ধাতু হলে ইক লিখতে পারো। ও একটা পয়েন্ট বললো যে ইক সাল লিখা যাবে কিনা, যে ফেরাস বা ফেরিক লিখলেন। হ্যাঁ, যদি ধাতুর ক্ষেত্রে একাধিক জারণ মান থাকে, উচ্চ মানে আমি লিখবো ইক, নিম্ন মানে লিখবো আমি আস। তো এখানে ফেরাস জারণ মান হচ্ছে 2, আমি আস লিখছি। যদি ইক 3 হলে আমি ইক লিখতাম। আচ্ছা, ও তুমি এই কারণে ওখানে 2, 3 লিখে দিতে পারো, সমস্যা নাই, কোনো প্রবলেম না। এখন এখানে উচ্চ মানে কি লিখবো? এখানে 8। কি লিখবা? 8, ATE, 8। নামটা কি হবে? FeSO4 নাম কি হবে? ফেরাস সালফেট, ফেরাস সালফেট, ফেরাস সালফেট। আচ্ছা, তো এইটা মনে রাখলে একটু ইজি টু আন্ডারস্ট্যান্ড হবে আর কি। তো এই আমার পলিঅ্যাটমিক শেষ। তোমরা এটা কি লিখতে পেরেছো? এই দুটা, হ্যাঁ, লিখতে পেরেছো? আচ্ছা, গুড। এটা লিখো দেখি। এটা লিখো দেখি। ওকে, ফসফোনিয়াম সালফেট, গুড। এর নাম কি এটার? ফসফোনিয়াম সালফেট। ওই যে অ্যামোনিয়াম পড়েছিলা, তো অ্যামোনিয়াম থেকে ফসফোনিয়াম সালফেট। তোমাকে আমি উল্টাটাও বলতে পারি,
ফসফোনিয়াম সালফেটের নাম লিখো, তখন তুমি কি লিখবা? বাট ঝামেলা করবা কোথায়? ঝামেলা বেড়ে যাবে তোমার যোজনীতে। কথা বুঝতে পারছো? ফসফোনিয়ামের যোজনী কত? 1, সালফেট 2। আমরা জানি যোজনীর কি হয়? ইন্টারচেঞ্জ হয়। তো তোমাকে নাম থেকেও যৌগ সংকেত লিখতে বলতে পারে, একটু মাথায় রেখো তাহলে হবে। কথা বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা, এটাও পারা উচিত, তারপর জাস্ট বলছি আর কি। এটার নাম কি? অ্যামোনিয়াম নাইট্রেট। এটা একটা উচ্চ নাইট্রোজেন সম্বলিত একটা সার, কি জানি নাম আমার মনে নাই, একটু মানে বেশ আগে পড়ছিলাম। এই সারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি। আচ্ছা, এদের নামটা কি বললা? এদের নাম কি বলছো? স্ট্যানাস ক্লোরাইড, স্ট্যানিক ক্লোরাইড। যদি ইক দে বলো, স্ট্যানাস না, টেট্রাটাই বলা দরকার না এখানে। আচ্ছা, বলো দেখি, মনে হয় এটা অনেকদিন ভুল করে ফেলছো। এর নাম একটু বলো দেখি, শশী বলো তো। তুমি কি লিখছো? তুমি তো লিখি নাই। যে লিখছিলা, সাদিয়া লিখছিলা, তুমি লিখছিলা, তোমরা কেউ লিখছিলা এখানে? এদের নাম লিখছিলা? হ্যাঁ, আচ্ছা, যদি মনে করো স্যার আমার স্ট্যানাস স্ট্যানিক নিয়ে আমি শিওর না, এখানে তোমার ওই ডাই টেট্রা দেওয়ার দরকার নাই। তাবসুম, ডাই টেট্রা লাগবে না, জায়গায় লাগবে তুমি ওই টিনটাকে কিভাবে ডিফাইন করতে পারলা? টিন। আচ্ছা, টিন, তুমি যদি লেখো টিন, লেখো টিন 4 ক্লোরাইড হয়ে যাবে। হ্যাঁ, আর যদি মনে করো স্যার আমি টিন লিখবো না, আমি স্ট্যানিকটাই লিখবো, স্ট্যানিক লিখবা, টিন 2 ক্লোরাইড। স্ট্যানাস, স্ট্যানাস মানে কোনটা লিখে দেবো? মানে আমাদেরকে দিয়ে লেখাইতে পারলে তোমাদের খুব ভালো লাগে নাকি? এই একটু একটু মিস হয়ে গেছে, রেস্ট স্ট্যানাস হবে, দুটাই লিখে ফেলছি। সো এনি কোশ্চেন? তো পলি গেল, পলি পার্ট শেষ। এখন দেখবো হচ্ছে আমরা অক্সো অ্যাসিডের নাম দেখব। কি দেখব? অক্সো অ্যাসিডের নামকরণ দেখব। হইলে বলবা। তুমি কি অসুস্থ? ঘুমের অসুস্থ না অন্য কোনো অসুস্থতা? মনে হচ্ছে তোমার ঘুম কম হয়েছে। ওকে, এখন আসা হচ্ছে অক্সো অ্যাসিডের নামকরণ। প্রশ্ন হচ্ছে অক্সো অ্যাসিড কি? অক্সো অ্যাসিড কি? অক্টেন।
যে অ্যাসিডে অক্সিজেন থাকবে, যে অ্যাসিডে কি থাকবে? অক্সিজেন থাকবে। যেমন যেমন কি এটা? হ্যাঁ, আচ্ছা আমরা একটু বলে নেই, যদি লিখে ফেলছি এটা মানে এটা টপিকটার মধ্যে না। হ্যালো অ্যাসিড বলে কথা আছে একটা, কি আছে? হ্যালো অ্যাসিড মানে কি? আমরা একে বলছি হচ্ছে হ্যালো অ্যাসিড। তো এটা আলাদা হিসাব, আমরা এটা আর আলাদা করে পড়বো না, একবারে শেষ করে দিলাম। হ্যালো অ্যাসিড মানে HX, হাইড্রোজেন সম্বলিত না, হ্যালোজেন সম্বলিত। ঠিক আছে, অ্যাসিডে হাইড্রোজেন থাকবেই, বুঝতে পারছো? আর হ্যালোজেনকে বলছি হ্যালো অ্যাসিড। তো হ্যালো অ্যাসিড মানে HX, ওটা আমরা নামে ঢুকাচ্ছি না আর কি। এক্স, এক্স কি? এক্স হচ্ছে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, আচ্ছা। তো টেকনিক্যালি আমি ওখানে নাম দিচ্ছি না, এটা একটু আলাদা করে লিখে ফেলছি, আমি ইচ্ছা করে লিখলাম তোমাদের আইডিয়া দেওয়ার জন্য। তো ওটা তোমরা পারো, বাট পয়েন্টটা মনে রাখবে, এগুলোকে বলা হচ্ছে কি? হ্যালো অ্যাসিড। আর এরপরেগুলো কি আমার? অক্সো অ্যাসিড। যেমন H2SO3, কি নাম এটার? আচ্ছা, এখানে হ্যাঁ সালফিউরাস। জারণ মান খেয়াল করতে হবে, জারণ মান কম হলে আস, বেশি হলে ইক, বুঝতে পারছো? তাহলে পাশে লিখে রাখো, এটা হচ্ছে সালফিউরাস, সালফিউরাস অ্যাসিড। জারণ মান কম হলে আস, জারণ মান বেশি হলে ইক। ওকে, তাহলে H2SO4 কি হবে? সালফিউরিক অ্যাসিড, এটা ইক অ্যাসিড। আচ্ছা গুড। HNO2 কি হবে? নাইট্রাস অ্যাসিড। এটা কি? নাইট্রাস অ্যাসিড। আর এটা কি? এই তোমাদের কি হলো, গল্প করতেছো? জি স্যার, ওই যে পিছনে গল্প করতেছে, গল্প করলো কি? তাহলে এটা বুঝছি, সহজ ছিল। এখন একটু আমরা ক্লোরিন সহ একটা মানে শিখবো আর কি, কথা বুঝতে পারছো? দেখো তো, HCl, HCl চিনো অবভিয়াসলি। HClO তোমরা চাইলে এক পাশে মানে তোমরা চাইলে এইভাবে লিখতে পারো, উপরে নিচে লিখো তোমরা খাতার উপরে। আচ্ছা নিচে আমি লিখে দিই, তোমার পর আবার পেস লাগাই ফেলবা। HClO, হাইপোক্লোরাস অ্যাসিড। আচ্ছা এখানে ঠিক আছে, এরপর চলে আসো HClO2। আচ্ছা, কথা ধরতে মানে পারতেছো কি ঘটনা ঘটতেছে এখানে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, হিসাব শেষ, ওটা আমরা হিসাবে আনছি না। হাইপোক্লোরাস অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড, ঠিক আছে, ক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড। কথা বুঝতে পেরেছো? জারণ আমি লিখে দিব মানে পয়েন্টটা দেখো, ওটা আলাদা হিসাব, বাদ, ওটা শেষ। হাইপোক্লোরাস, ক্লোরাস, ক্লোরিক, পারক্লোরিক। আমি উপরেরটা হচ্ছে হাইপোক্লোরাস। তুমি এখানে ছন্দটা বোঝার চেষ্টা করো। হাইপোক্লোরাস মানে আস, জারণ মান কম, বাট কমের মধ্যে কম, হাইপো। কথা বুঝতে পারছো? আস ইক হলে কি হয়? বেশি কম হয় না, বেশি হলে ইক হয়। আচ্ছা এটা কম, ক্লোরাস, তার কমের মধ্যে কম, হাইপোক্লোরাস। মাঝামাঝি কম, ক্লোরাস অ্যাসিড। ক্লোরাস, হ্যাঁ শুধু ক্লোরাস অ্যাসিড। আচ্ছা এখন এটা হচ্ছে কি? ক্লোরিক। যার বেশি হলে কি হবে? ইক হবে। বেশি হলে কি হবে? ইক। তাহলে হবে কি? ক্লোরিক, ক্লোরিক অ্যাসিড। যদি আরো বেশি হয় তাহলে কি হবে? তাহলে কি হবে? পারক্লোরিক।
পারক্লোরিক অ্যাসিড। ওকে, সো এই হচ্ছে আমার এই সংক্রান্ত। তুমি এখানে HBr দিয়েও পরীক্ষা আসতে পারে, বাসায় ট্রাই করতে পারো। আমি এটা লিখে দিব না, যাদের আগ্রহ আছে এখন লিখে ফেলতে পারো, যাদের আগ্রহ নেই বাসায় গিয়ে লিখবা। আচ্ছা, এরপর একটা টপিক ছিল, এটা অবশ্য মনে হয় তোমাদের পারা উচিত, কেলাস পানিযুক্ত যৌগের নামকরণ। এটা পড়ে আসছো, খুব কঠিন না, পড়ছো না? এটা পাশে লিখে রাখি, আমি একটু ছোট করে দেবো, এটা একটু বেশি ছোট আছে এটা। আরে কটা বাজে? মানে আমি চ্যাপ্টার 3 নিয়ে একটু আবার রিভিউ দিব, তো ওটা মুখে দিব নাকি লিখে দিব আপনার, সেটাই সময় লাগবে লিখে দিলে। না, একটা হচ্ছে স্যার রিভিশন দেওয়ান আর রিভিউ দেন, দুটো ভিন্ন জিনিস। রিভিশন মানে টপিক ধরে হয়তো ডিসকাস করব, আর রিভিউ মানে কোন কোন টপিক ভালো করে পড়বা সেটা পড়াবো। হ্যাঁ, সময় পড়ানো লাগবে। এটা হলে বলবা। তোমাদের কাজ এটুকু লেখা, ওটা বাসায় গিয়ে লিখো, আর যার হাত দ্রুত চলে সে লিখে ফেলতে পারো। কেলাস পানিযুক্ত যৌগ এর নাম কি? কপার সালফেট, সাথে কি আছে? 5টা পানি, তাহলে নামটা কি হবে? কপার সালফেট পেন্টাহাইড্রেট, পেন্টাহাইড্রেট কপার সালফেট, অথবা কপার সালফেট পেন্টাহাইড্রেট। তুমি দুইভাবেই হাইড্রেট বলো। পানিকে আমরা হাইপো বা হাইপো বলে ডাকি মূলত, আর কি পানিকে অ্যাকোয়া বলা হয়। সো টেকনিক্যালি এখানে বলবো পেন্টাহাইড্রেট কপার সালফেট, কপার সালফেট পেন্টাহাইড্রেট। তাহলে কি লিখবে এখানে? কপার 2 সালফেট পেন্টাহাইড্রেট, এটাও লেখা যাবে, ওটাও লেখা যাবে, আগেও লেখা যাবে, সমস্যা নাই। এরপরে মনে করো হচ্ছে আছে ডাকনাম কি বললা? ব্লু ভিট্রিয়ল বা তুতে। তো আমার ডাকনামটা আমাদের বইতে আলাদা করে আমি দেখতে পাচ্ছি না, ডাকনামটা খুঁজে নিবা। তো বইয়ে যেগুলো দেওয়া আছে ডাকনামটা খুঁজে নিবা, ডাকনামগুলো পরীক্ষাতে আসতে পারে। আমি এটা আপাতত ব্লু ভিট্রিয়ল দিয়ে রাখলাম, ব্লু ভিট্রিয়ল। তোমরা চাইলে আগের বাচ্চাকালের বই চোখ বুলাতে পারো, সেখানে দেওয়া আছে আর কি। তো মনে করো ফেরাস সালফেট 7 অণু পানি, সোডিয়াম সালফেট 10 অণু পানি, ম্যাগনেসিয়াম সালফেট প্রবাবলি 7 অণু পানি, বাট ঠিক মনে নেই আমার। জিঙ্ক সালফেট এটা 3 বা 5, আয়রন ভুলে গেছি, অনেকগুলো। জিঙ্কে 5 ছিল। জিঙ্ক হচ্ছে সাদা ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়ল। আমরা শিওর, এটা দেখতে হবে একটু। জিঙ্ক সালফেট 4, বাহ 4 তো লিখলাম। আচ্ছা, এরপরে অ্যালুমিনিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট 24 অণু পানি। এটার নাম কি বলতে পারবা? ফিটকিরি, ফিটকিরি, ফিটকিরি। পটাশিয়াম মনে হয় বলে, পটাশিয়াম আছে আছে, পটাশ এলাম, পটাশ এলাম, পটাশ এলাম।
1 2 3 4 5 আর কি আছে বলো তো? আর কি মিস করলাম? সবুজ ভিট্রিয়ল, সাদা ভিট্রিয়ল, সবুজ, সাদা, ব্লু, ইপসম লবণ, গ্লোবাল লবণ, পটাশিয়াম। আর কি আছে? হ্যাঁ, এই জিঙ্কে তো 7 অনু পানি, 4 বললা কেন? এদের ডাক নামগুলো পড়বা একটু মেয়েরা, ডাক নামগুলো পড়বা, ঠিক আছে? মানে এটা তো হ্যাঁ পেজে ডাক নাম দেওয়া নাই, ডাক নাম বলে দিচ্ছি, মনে রাখো। ব্লু ভিট্রিয়ল, গ্রিন ভিট্রিয়ল মানে সবুজ ভিট্রিয়ল, এটা হচ্ছে গ্লুবার লবণ, গ্লুবার, গ্লুবার, গ্লুবার লবণ। এর নাম হচ্ছে ইপসম লবণ, ইপসম, ইপসম লবণ। এটা সাদা ভিট্রিয়ল, ঠিক আছে? কি এটা? সাদা ভিট্রিয়ল। এটা হচ্ছে পটাশ এলাম বা ফিটকিরি। এখন আসো শেষ অংশ, জটিল যৌগের নামকরণ। সাদা, ইপসম লবণ, এর কোনো সাদা হলুদ নাই, ইপসম লবণ। ডাক নাম দিছে, জটিল যৌগের নামকরণ। আচ্ছা, এখানে আমাকে পড়তে হবে লিগ্যান্ডের একটু নাম জানতে হবে, কথা বুঝতে পারছো? লিগ্যান্ডগুলোর ডাক নাম জানতে হবে। তো লিগ্যান্ডগুলোর ডাক নাম, ডাক নাম কেন বলছি? কারণ লিগ্যান্ডে আমরা যা দেখে আসছি ওই নামে তাকে ডাকলে হবে না, নামটাকে পরিবর্তন করে ডাকতে হবে। সো লিগ্যান্ডের ডাক নাম। আমি লিখি, কিছু লিগ্যান্ড লিখি, পরে তার নাম লিখে দিচ্ছি, কথা বুঝতে পারছো? আচ্ছা, একটা হচ্ছে যৌগ, আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা। ওগুলো হয়ে গেছে না? তো এখন আমরা এটা পেলাম, আর সাথে যদি আয়ন থাকবে, আয়ন তো পাবো, তাই না?
আয়ন তো থাকলো, এখন লিখবো কিভাবে? তো শুরু করি একটা এক্সাম্পল দিয়েই। মনে করো এখানে আমার ভাগ আছে কয়টা দেখো তো, এখানে ভাগ আছে এ একটা অংশ, মানে এ একটা অংশ, আবার এই পুরোটা মিলে একটা অংশ, আবার এই পুরোটা মিলে একটা অংশ, তিনটা ভাগ, তাই না? এখানে আমার একটা ধাতব আয়ন আছে, লিগ্যান্ড আছে। তো ধাতব আয়ন লিগ্যান্ড সহ এটাকে বলছি আমি কমপ্লেক্স অংশ বা জটিল আয়ন। কি বলছি আমি? জটিল আয়ন। আর তার সাথে একটা নেগেটিভ বা অ্যানায়ন যুক্ত আছে, তাকে বলছি আমরা সব মিলে জটিল যৌগ। তো আমাকে ভাগটা 3 ভাগে নামটা করতে হবে। আগে আমাকে লিগ্যান্ড লিখতে হবে, দেন আয়ন লিখতে হবে, দেন পুরো যৌগ লিখতে হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, লিগ্যান্ড এখানে কি আছে? প্রশ্ন আসতে পারে, স্যার লিগ্যান্ডটা চিনব কিভাবে? লিগ্যান্ডটা চিনব কিভাবে? তো যৌগের দেখবা থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। কি দেখবা? থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। থার্ড ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সব লিগ্যান্ড। কথা বুঝতে পারছো? থার্ড ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সব লিগ্যান্ড। বাকিগুলো কি হলো? বাকিগুলো হলো কি আমার আয়ন হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন শুরু করব লিগ্যান্ড দিয়ে। কী দিয়ে শুরু করব? লিগ্যান্ড। লিগ্যান্ড এখানে লিগ্যান্ডটা কি? অ্যামোনিয়া। অ্যামোনিয়া কয়টা আছে? 4টা। তাহলে টেট্রা অ্যামিন বা টেট্রা অ্যামিন কি লিখবো আমি? 4টা আছে বলে টেট্রা অ্যামিন, দেন কপার 2 সালফেট। তাহলে আগে ভাগে আসি। প্রথমে লিগ্যান্ড টেট্রা অ্যামিন গেল, আমার লিগ্যান্ডের পার্ট শেষ। ঠিক আছে না? আচ্ছা, দেন কপার। ভালো, কপারের একাধিক জারণ মান থাকা সম্ভব। তাহলে কি করব আমি? যে জারণ মান এখানে আছে আমি সেটা লিখব। কথা বুঝতে পারছো? তাহলে কপার ব্র্যাকেটে 2, দেন আমার এটা কিন্তু অলরেডি এই পার্টটা শেষ, জটিল যৌগের পার্টটা শেষ। আমার এখন অ্যানায়ন লিখতে হবে। অ্যানায়ন কে আছে? সালফেট। তাহলে কপার 2 সালফেট। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা গুড। এবার ট্রাই করে দেখি। ক্রোমিয়াম 4, আচ্ছা এখন একটু কথা আছে যে স্যার ক্রোমিয়ামের জারণ মান কত এখানে? যদি ইনিশিয়ালি তুমি ওই জায়গাটা, এটা আমি দেখে বুঝছি 2, আর যদি আমি ধরতে না পারি তাহলে কষ্ট করে আগে জারণ মানটা বের করে নিতে হবে। কথা বুঝতে পারছো? ক্রোমিয়ামের জারণ মান যদি আমি ইনিশিয়ালি 1 দেখাতে বুঝতে না পারি তাহলে বের করতে হবে। আমি ছোট করে দেখাই দিচ্ছি এখানে। না, সবটা মিলে বের করতে হবে সব। এখানে কপারের সাথে যুক্ত আছে পানি। পানি জারণ মান 0, কাউন্ট করার দরকার নাই। যুক্ত আছে ক্লোরিন, কয়টা? 2টা। আরেকটা আছে কয়টা? 3টা। তাহলে ক্রোমিয়ামের সঙ্গে 3টা আছে ক্লোরিন। ক্লোরিনের জারণ মান কত? -1। -1 হলে ক্রোমিয়ামটা হবে -1 -1 মানে 3 +3। কথা বুঝতে পেরেছো? কি হবে? +3। আসো এখানে একটু বসো। 3 কি হচ্ছে? +3। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তো এই হচ্ছে আমার জটিল যৌগের নামের অংশগুলো। আমি লিখবো লিগ্যান্ড, লিখবো আয়ন, লিখবো আয়নের পরে তোমার এই জারণ মান লিখবো, দেন শেষে গিয়ে আমার অ্যানায়ন লিখবো। তো লেখো দেখে, এটা লিখতে পারো কিনা? তুমি লেখো দেখে পারো কিনা? জটিল যৌগের নামকরণ লেখো দেখি। জটিল যৌগের নামকরণ অ্যাডমিশন আসতে পারে, শিখতে হবে। তাইলে তোমাদের অ্যাডমিশনে এটা দেওয়ার সম্ভাবনা আছে। মেডিকেলে পরীক্ষা দিবে না কেন? তারপরে যদি এই অংশটা পড়তে হয় আসে। আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু এর নাম কি দিবে এটা বলো? টেট্রা অ্যাকুয়া। ওয়েট, শেষ হয় নাই এখনো। অ্যাকুয়া 4টা, টেট্রা অ্যাকুয়া। ঠিক আছে, ক্লোরিন আছে 2টা, টেট্রা অ্যাকুয়া ডাইক্লোরো।
আচ্ছা, প্রশ্ন একটা আসতে পারে, স্যার হ্যাঁ হ্যাঁ কি বললাম, বাইরে থাক, থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকলে সেটা কি হবে? লিগ্যান্ড। থার্ড ব্র্যাকেটের মধ্যে হলে লিগ্যান্ড, বাইরে হলে অ্যানায়ন। এখন প্রশ্ন হচ্ছে অ্যাকুয়া আর হচ্ছে ক্লোরিন, আমি কোনটাকে আগে লিখব? টেট্রা অ্যাকুয়া আগে লিখবো নাকি ডাইক্লোরো আগে লিখবো? লিখছো না টেট্রা অ্যামিন, তো লিখছো, আরো চলে আসছে একটা, তাহলে কোনটা আগে লিখবা? টেট্রা অ্যাকুয়া নাকি ডাইক্লোরো? টেট্রা অ্যাকুয়া আগে লিখবা। অ্যাকুয়ার এ অ্যালফাবেটিক্যালি আগে আসে। টেট্রা অ্যাকুয়া ডাইক্লোরো ক্রোমিয়াম 3 ক্লোরাইড। কথা বুঝতে পারছো? টেট্রা অ্যাকুয়া ডাই ক্লোরো ক্রোমিয়াম 3 ক্লোরাইড। ওকে, আচ্ছা, এটা গেল ক্লিয়ার। এখন যদি পেছনে অ্যানায়ন না থেকে সামনে ক্যাটায়ন থাকে তাহলে কি হবে? তাহলে কি হবে? যে থাকতেই পারে K4 FeCN6। হ্যাঁ, এটা ফেরোসায়ানাইড আমি চিনি, বাট আমাকে তো ওই নামটা করতে হবে, তাই না? পটাশিয়াম ফেরোসায়ানাইড বলে দিলাম, হয়ে গেল, বাট আমাকে এই নামটাও করতে হবে এখন। তার মানে কি করবো আমি এটাকে? যদি ক্যাটায়ন আগে চলে আসে আমরা এটা দিয়ে শুরু করব। কথা বুঝতে পারছো? পটাশিয়াম, এখানে আর আমার হেক্সা টেট্রা ডাই দিতে হবে না, বুঝে গেল? কি দিতে হবে না? ডাই দেওয়া লাগবে না। তো আমি তোমাদের এই নামটা লিখে দেবো, তোমরা অন্য নামটা লিখবা। ওকে, পটাশিয়াম হেক্সা সায়ানো আয়রন 2। আয়রনের আমার কথা এখানে 2, তাহলে পটাশিয়াম, না দরকার নাই, এগুলো লাগবে না ওগুলা। পটাশিয়াম হেক্সা সায়ানো, এটা কই থেকে আসছে? এটা কই থেকে আসছে সায়ানোটা? সিএন। দেন আয়রন, এটা কই থেকে আসছে? আয়রনের জন্মমান কত এখানে? 2। আচ্ছা, এটা লেখো তো কি এবার? K3 FeCN6। এটি কত কি? আয়রন 3 প্লাস, প্লাস দেবা না, আয়রন 3 দিবা, ঠিক আছে? আচ্ছা, তো নামকরণের পাঠ মোটামুটি শেষ, অধ্যায় 3ও শেষ। এখন তোমাদের রিভিউ লাগবে, তাই তো? আর লিখে দিতে গেলে বহু সময় লাগবে, আমি একটু মুখে বলে দেই। তোমাদের এক কাজ করবে, লিখে ছবি তুলে পাঠাই দিব না, আগে মুখে বলে দেই, না খাতায় লিখে পাঠাবো। শোনো, অধ্যায় 3 থেকে 3টা প্রশ্ন হবে। কটা প্রশ্ন হবে? 3টা। অধ্যায় 3কে একদম নিজের সাথে বেঁধে রাখো আর কি। হাফ ইয়ারলিতে আসবে, ইয়ার ফাইনালে আসবে, মাঝখানে প্রি টেস্টে যদি মিস করতে পারে, টেস্ট আবার আসবে। তো 4টা বড় বড় পরীক্ষায় 3টা পরীক্ষায় কনফার্ম আসবে, 4টাতেও আসতে পারে। তো তোমাদের বড় আপু আছে, সে তোমাদের প্রি টেস্টও আসবে, টেস্টে তো আসবেই। তো অধ্যায় 3কে কখনোই বাদ দেওয়ার সুযোগ নাই। অধ্যায় 3 খুব ভালো করে পড়তে বলবো আমি, ঠিক আছে না? আচ্ছা, অধ্যায় 3 একটা ভালো দিক এবং খারাপ দিক। ভালো দিক হচ্ছে অধ্যায় 3 থেকে তুমি যা পড়বা ওটাই প্রশ্ন আসবে, এখানে ঘুরায় পেঁচাতে সুযোগ নাই। মানে ম্যাথ ঘুরায় দিল বা উল্টা পাল্টা ম্যাথ দিল বা চেঞ্জ করে দিল বা সামথিং লাইক দিস, নাই, যা বইতে ওটাই পড়বা। খারাপ দিক, কোনো পার্ট ভাগ করা নাই, মানে কোন পার্টের সাথে কোন পার্টকে অ্যাড করে দিবে বলা মুশকিল। তোমাকে আমি SP-D ব্লক পড়াইলাম, সাথে করে হাইড্রোজেন বন্ধন ঢুকাই দিলাম, কিছু করার নাই। আমি তোমাকে পর্যাবৃত্ত পড়াইলাম, সাথে করে হাইড্রোজেন বন্ধন ঢুকাই দিলাম, কিছু করার নাই। সংকরণ পড়ালাম, সাথে করে তোমাকে SP-D ব্লক পড়াই দিলাম, হতে পারে। কথা বুঝতে পারছো? মিক্স করার সুযোগ আছে। আমি যেমন অধ্যায় 2 নিয়ে বলতে পারি যে তুমি যদি তোমার মডেল আহ্বায়ক নীতি বা নীতিগুলা
কোয়ান্টাম সংখ্যা মডেল আর হচ্ছে বর্ণালী পড়ো, একটা প্রশ্ন কমন পাবা, কোনো ডাউট নাই। কিন্তু এখানে ডাউট ছাড়া তুমি ওই পার্টটা ভালো করে পড়তে পারো। বলতে পারো স্যার আমার তো দ্রাব্যতা নিয়ে আমি একটু কনফিউজড, আমি এটা ভালো করে পড়বো। হ্যাঁ, তুমি এই পার্ট পড়লে ফুললি প্রশ্ন কমন পেয়ে যাবা, কোনো ডাউট নাই। আবার স্যার আমি দ্রাব্যতাই ভালো পারি, দ্রাব্যতায় পড়বো, কোন প্রশ্ন কোন মানে পেয়ে যাবা। বাট অধ্যায় 3-এর জন্য এক্স্যাক্টলি এই পার্ট থেকে ফুল সিকিউ আসবে না, বাট আমি বলতে পারি এখান থেকে প্রশ্ন আসবে, এটা বলতে পারবো। কথা বুঝতে পারছো? আচ্ছা, আমি কী থেকে প্রশ্ন আসবেই আইডিয়া নিয়ে নাও, লেখার দরকার নেই, আমি মুখেটা বলে দেই, ভিডিও থাকবে দেখে নিবা, আর আমি লিখে দিব না, খাতায় লিখে দিব। মানে আমি তোমাদের ক্লাস শেষে ওদের ক্লাস নিয়ে পরে খাতায় লিখে পাঠাই দিব। তোমাদের এখানে লিখতে গেলে বহু সময় লাগবে। এসপি ব্লকের প্রশ্নগুলো পড়বা, এখান থেকে গতে প্রশ্ন হওয়ার চান্স আছে, ঘতেও হতে পারে বাট গতে হওয়ার। এসপি ব্লকের যে মৌলগুলা যদি মনে করো স্যার এটার সাথে কোন প্রশ্নটা আমরা দেখব, এর সাথে প্রশ্ন তোমরা দেখবা হচ্ছে গিয়ে শিক্ষার্থীর কাজ 3.2, এটা দেখাইতে পারো 3.2, শিক্ষার্থীর কাজ 3.2টা পড়তে পারো। আমি তারপর ওখানে শর্টকাট করে দেবো, প্রশ্ন লিখেই দিব, আমি সমস্যা নাই। আমি তোমাদের প্রশ্ন লিখে দিব, বাংলা প্রশ্ন তো প্রশ্ন ধরে লিখে দিব, সমস্যা না। তো এখান থেকে প্রশ্ন একটা গ হওয়ার চান্স আছে, কথা বুঝতে পারছো? ডি ব্লক মৌল, এখান থেকে ঘ প্রশ্ন হবে একটা, কি হবে? ঘ। ঘ বলতে কি? জটিল যৌগ এর গঠন অথবা রঙিন যৌগের গঠন। ডি ব্লক থেকে কি প্রশ্ন আসতে পারে? জটিল যৌগের গঠন অথবা রঙিন যৌগের গঠন। সাথে করে এক্সট্রা প্রশ্ন একটা আছে, জটিল যৌগের চৌম্বক ধর্ম। কি প্রশ্ন আছে? চৌম্বক ধর্ম। কথা বুঝতে পারছো? আচ্ছা, এই গেল আমার ডি ব্লকের পার্ট শেষ। ডি ব্লক থেকে এর বাইরে প্রশ্ন না পড়লেও চলবে। এরপর মোটামুটি একটু লাভ দিতে পারো, দিয়ে তোমার চলে যেতে পারো হচ্ছে কি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। লেখো মৌলের পর্যায়বৃত্ত, আচ্ছা লিখবো বা শোনো যেটাই হোক, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং মৌলের অক্সাইডের ধর্মসমূহ। এই গল্প করতেছো কেন? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আর অক্সাইডের ধর্মসমূহ মানে কি? কোন কোন ধর্ম পড়বো আমরা? পড়বো মৌলের আকার পড়বো, আণবিক শক্তি পড়বো, আসক্তি পড়বো, তড়িৎ পড়বো, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পড়বো। কথা বুঝতে পারছো? একটু বসে ওয়েট করো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে কী পড়বো আমরা? আকার পড়বো, আর কি পড়বো? আণবিক শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ আর হচ্ছে গিয়ে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পড়বো। এদের ব্যতিক্রমগুলা ভালো করে পড়বো। কি পড়বো? ব্যতিক্রমগুলা। বুঝা গেল? ব্যতিক্রম মনে থাকবে? আচ্ছা, গুড। এরপরে চলে আসো অক্সাইড ধর্ম। এটা একটু লেস ইম্পর্টেন্ট। মনে করো তোমাকে আমি বলে দিলাম যে অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উভধর্মী অক্সাইড, ঠিক আছে না? ওইটা পার্টিকুলার ব্যাখ্যা করতে হবে। অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে অম্ল বিক্রিয়া করে, ক্ষারও বিক্রিয়া করে। কথা বোঝা গেল? কি বিক্রিয়া করে? অম্ল এবং ক্ষার বিক্রিয়া করে, উৎপন্ন করে কি? লবণ পানি। দ্যাট মিনস এটা উভধর্ম দেখাইতে পারে। কথা বুঝতে পারছো? এরকম করে তোমাকে আমি হয়তো পর্যায়ে 2 দিয়ে দিলাম। কে আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এই 5টা মৌলের অক্সাইড লিখে এদের ধর্মগুলো লিখতে হবে। লিথিয়াম যেমন মানে ক্ষারকীয় অক্সাইড বা ক্ষারধর্মী, বেরিলিয়াম উভধর্মী, বোরন অম্লধর্মী, কার্বন অম্লধর্মী, নাইট্রোজেন অম্লধর্মী। তোমাকে একটা একটা করে বিক্রিয়া দিয়ে লিখতে হবে। একটু বড় প্রশ্ন, তবে একটু কম ইম্পর্টেন্ট। ওকে, এটা ঘতেই আসবে যদি আসে। আচ্ছা, এরপরে চলে যাওয়া হচ্ছে সংকরায়ন আর রাসায়নিক বন্ধন। এখান থেকে ফুল একটা সেট প্রশ্ন আসবে। কি আসবে? ফুল একটা সেট প্রশ্ন আসবে। সংকরায়ন ও রাসায়নিক বন্ধন মানে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন আর সন্নিবেশ সমযোজী বন্ধন। 3টা বন্ধন পড়ছি না? আয়নিক, সমযোজী আর কি সন্নিবেশ সমযোজী, ঠিক আছে? আর সাথে করে পড়বো সংকরায়ন। সংকরায়নের ব্যতিক্রমগুলোও পড়তে হয় ভালো করে, যে sp3 হওয়ার পরেও আকারটা কেন পরিবর্তন বা কেন বিকৃতি হয়ে গেল, বা অ্যামোনিয়ার গঠন বা পানির গঠন, এগুলো ভালো করে পড়তে হয়। তো আমি প্রশ্নগুলো লিখেও দিব, প্রশ্নগুলো পড়ো, তোমাদের হোমওয়ার্ক থাকবে অ্যাকচুয়ালি। এরপরে নেক্সট হচ্ছে গিয়ে সংকরায়ন শেষ। এরপর পড়বা ভালো করে, খুব ভালো করে পড়বা পোলারায়ন। কি পড়বা? পোলারায়ন। সাথে করে পড়তে পারো পোলারিটি। কি পড়তে পারো? পোলারিটি। বুঝে গেল? আচ্ছা, এটা যখন 3.15 লিখে নিতে পারো। 3.15 প্রশ্ন একটা আসবেই। 3.15 প্রশ্ন একটা আসবে কনফার্ম। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, হাইড্রোজেন বন্ধন। কি আছে?
হাইড্রোজেন বন্ধন। এখান থেকে প্রশ্ন একটা আসবে, তো এটা মোটামুটি ওই আমি ওটা বলে দিই, লিখে নাও। এটা হচ্ছে 3.16। তো এই দুটো থেকে প্রশ্ন হয়। এখন প্রশ্নটা হচ্ছে যে মানে সিকোয়েন্স ঠিক থাকবে না, না এটা সিকোয়েন্স ঠিক থাকবে না। তুমি হয়তো বা এসপির সাথে হাইড্রোজেন বন্ধন পেয়ে গেলা, শুরুর অংশ শেষের অংশ, মাঝখানে অন্য কোনো জায়গায় আছে। তবে আশা করা যায় শঙ্করায়ন থেকে প্রশ্ন একটা ফুল সেট হবে, ডিপেন্ডস অন টিচার, বাট আই থিঙ্ক সো আসা উচিত একটা আর কি। কথা বুঝতে পারছো? এখন তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি। 22 সালের সবগুলো বোর্ডের অধ্যায় 3-এর প্রশ্ন সলভ করবা। হ্যাঁ, মানে যে টেস্ট পেপার থাকলে খুব ভালো হয়, গাইড থাকলেও চলবে। 22 সালের অধ্যায় 3 সবগুলো প্রশ্ন সলভ করবা। যদি সলভ করতে পারো, আই উইল গ্যারান্টি ইউ তোমরা পরীক্ষাতে অধ্যায় 3 থেকে সব প্রশ্ন কমন পাবা, ভালো করে যদি পড়তে পারো। হ্যাঁ, 22 সাল পড়ো, দেন 23 সালও পড়বা, 2 সাল পড়লেই হবে অ্যাকচুয়ালি। আগে 22 সালটাই পড়ো, ঠিক আছে? 22 সাল পরে আমাকে বলো স্যার আমরা ভালো করে পড়ছি 22 সাল, বাকিটা আমি দেখবো না। ওকে, আর প্রশ্ন কি আছে লিখে আমি পাঠিয়ে দিব। এমসিকিউ আপাতত বইয়ের পেছনেগুলাই পড়বা, কারণ আলাদা কোনগুলো এগুলো এমসিকিউ আকারে আসবে, এমসিকিউ বা ক। এমসিকিউ বইয়ের পেছনেগুলাই পড়বা। কথা বুঝতে পারছো? নাম দিয়ে দিল, নাম লেখো। হ্যাঁ, এমসিকিউগুলা বইয়ের পেছনেগুলাই পড়বা, ঠিক আছে? কারণ এমসিকিউগুলো স্যার অ্যাকচুয়ালি ওনার আগের প্রশ্ন বানানো আছে, ওগুলো থেকে মিলাই জিলাই দিবেন আর কি। সো বেসিক্যালি বইয়ের পেছনেগুলো আই থিঙ্ক বেটার হয় সব দিক দিয়ে। কথা বুঝতে পারছো? চাইলে তোমরা বোর্ড সলভ করতে পারো, মনে করো বোর্ড সলভ করতে পারো, তাহলে বোর্ড সলভ করলে বোর্ড সলভও করতে পারো। তো ঠিক আছে, দ্যাটস ইট।